জামাত ইসলামী রাজনীতি একটা কার্ড ছেড়ে দিয়েছে, আর সে জামাত কার্ডে পুরো রাজনীতি আবর্তিত হচ্ছে, পুরো রাজনীতি ঘুরপাক খাচ্ছে এখন জামাত কার্ডে। যারা বিজয়ী হয়, যারা ক্ষমতা আসবে, তারা ক্ষমতা আসার আগে এরকম কার্ড ছেড়ে দেয় এবং সেই কার্ডকে ঘিরে রাজনীতি আবর্তিত হয়। ক্ষমতা আসার এটা আলামত। তো জামাত সেই কার্ড ছেড়ে দিয়েছে, খেলা চলছে ওই কার্ডকে কেন্দ্র করে। আর দি সেম টাইম বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা বৃহৎ পরিকল্পনা করছে জামাত। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কি কার্ড? জামাত ইসলামী কার্ড হচ্ছে গণভোটের কার্ড। এই গণভোট শব্দটা জামাত সবার আগে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দিন। আপনারা যারা আমাদের দর্শক, আমরা যারা প্রো জামাত অ্যাক্টিভিজম করি, আপনারা নিঃসন্দেহে শুনেছেন যে গণভোট 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 কতবার বলেছে। গণভোট এটা জামাতের চাওয়া, আর বিএনপির অবস্থান ছিল যে না, এসব গণভোট টনভোট মানি না। কিসের গণভোট? স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছিল গণভোট মানি না। যদি এখন আবার সেই স্থায়ী কমিটি সিদ্ধান্ত দেয় যে না, গণভোট পাশ করিয়েছি আমরা স্থায়ী কমিটিতে, এই গণভোট জামাত বাজারে ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত গণভোটকে কেন্দ্র করে এখন রাজনীতি আবর্তিত হচ্ছে। বিএনপি মাইন্ডকে চিপায় পড়ে গণভোট মেনে নিতে বাধ্য হয়েছে, নাকে খত দিয়ে, কারণ আগে গণভোটের বিরোধিতা করেছিল। এখন বলছে যে ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে। জামাত আবার বলছে যে হ্যাঁ, গণভোট হতে হবে, গণভোটে যদি আমরা যেটা চাই সেটার বিপক্ষে রায় আসে আমরা মেনে নিব, কিন্তু গণভোট হতে হবে। মানে গণভোট কার্ড ছেড়ে দিয়েছে। ভাই, আমাদের কোনো দাবি নেই, গণভোট দিন, জনগণ যা বলে। এই কার্ডে বিএনপি আটকা পড়েছে। বিএনপি এক পর্যায়ে গণভোট মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ গণভোটের বিরোধিতা করলে সে গণতান্ত্রিক থাকে না। সুপ্রিম কোর্ট, আপিল ডিভিশন কিংবা সংবিধান, এমনকি সংবিধানের মৌলিক অধিকার যেটা অনেক ক্ষেত্রে অ্যামেন্ডেবল না, সেই সব জায়গায়ও গণভোটই হচ্ছে চূড়ান্ত। গণভোটের উপরে কোনো সংবিধান নাই, কোনো কোর্ট নাই। যেসব দেশে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি কিংবা কোর্টের সুপ্রিমেসি থাকে, যেমন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, সুপ্রিম কনস্টিটিউশন ঊর্ধ্বে সুপ্রিম কোর্ট চাইলে কনস্টিটিউশন বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্র, বাংলাদেশও পারে। দেখেন না, যেমন বিভিন্ন সংবিধানের বিভিন্ন সংশোধনী সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। এর মানে সুপ্রিম কোর্টের একটা সার্বভৌম পাওয়ার রয়েছে বাংলাদেশে। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গণভোট। গণভোট হলে তখন সুপ্রিম কোর্ট কিচ্ছু বলতে পারে না। জামাত এই কার্ড বাজারে ছেড়ে দিয়ে বিএনপিকে বর্ষিতে আটকিয়েছে। এই জন্য এখন দেখেন যে রাজনীতিতে সব জায়গায় আলোচ্য বিষয় শুধু জামাত আর জামাত। জামাত নিজস্ব লোগো পরিবর্তন করলে ওই জায়গায় আলোচনায় জামাত, যা করে সব জায়গায় জামাত। জামাত নিজস্ব ইন্টারনাল মিটিং করলে ওটাও জাতীয় রাজনীতি হিট হয়। পুরো রাজনীতি মানে আমি যেটা আগে বলেছি যে সূর্যকে কেন্দ্র করে যেরকম সৌরজগৎ, পুরো পৃথিবী আবর্তিত হয়, মহাবিশ্ব আবর্তিত হয়, ঠিক তদ্রূপ বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে এখন জামাত ইসলামীকে কেন্দ্র করে। জামাত যা করে সেটাই আলোচনায়, এবং সবার পারসেপশন যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। তো এই কার্ড নিয়ে সুন্দরভাবে রাজনীতিতে খেলা চলছে, এবং বিএনপি কুপেতাঘাত, বিএনপি বর্ষি গিলে ফেলেছে। এখন বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত নেয় যে না, গণভোট পাস। কিন্তু এখানে ভেজাল আছে, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। বিএনপি গণভোট চায়, কিন্তু ওইখানেও আবার এই গণভোট আবার জাতীয় সংসদে অনুমোদন নিতে হবে, এরকম ধান্দা আছে তাদের। এবং গণভোটের আগে জামাত এনসিপির গণভোট চাওয়া আর বিএনপির গণভোট চাওয়া এক না। গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জাস্ট গণভোটের মাধ্যমে ওইটার বৈধতা নিতে হবে। আর বিএনপির কথা হচ্ছে যে না, জুলাই সনদ বাস্তবায়ন কিছু না, গণভোটের পর বাস্তবায়ন করেন। এর মানে ভোট তো হয়েই গেল, আর গণভোটটা আবার জাতীয় সংসদের মাধ্যমে অনুমোদন নিতে হবে।
এর মানে ওই মূল্য ঝুলানো নীতি কিন্তু বিএনপির এখনো আছে। কিন্তু কি মনে করেন, শিশির মনিরা, সরোয়ার তুষাররা কি বোকা, আঙ্গুল চুষে সব বুঝেন? তো জামাতের কার্ডের সামনে এইসব ধান্দাবাজি চলবে না। তো বিএনপির নতুন ধান্দাবাজি আশা করি বোঝাতে পেরেছি, যে গণভোট মানলেও ভিতরে কি দুর্বিসন্ধি আছে। তো এরপর দর্শক, জামাত আরেকটা বৃহৎ পরিকল্পনা করছে, যেটা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় জোট পরিকল্পনা। এত বড় জোট অতীতে কখনো হয়নি, যেটা জামাত করতে যাচ্ছে। এখানে জামাত কিছু শব্দ ব্যবহার করছে, সকল ইমানি দল ও শক্তিকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য করবে জামাত। এখন ফেসিবাদ তো নাই, চলে গেছে, এখন আবার ফেসিবাদ বিরোধী ঐক্য কেন? মাওলানা আব্দুল হালিম এ কথা বলেছেন, এটা খুব সিগনিফিকেন্ট। মাওলানা আব্দুল হালিম জামাত ইসলামীর নেতাদের মধ্যে অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী, প্রজ্ঞাসম্পন্ন, ধৈর্যশীল, শান্ত স্বভাবের নেতা। এবং জামাতের অনেক নেতার ছোটখাটো বিচ্যুতি প্রায় হয়, রেগে যান, অনেক ঘটনাই আমরা জানি, সব জানি, কে কোথায় কি করেন সব জানি আমরা। কিন্তু মাওলানা আব্দুল হালিম অত্যন্ত ঠান্ডা মাথার একজন রাজনীতিবিদ, মেপে মেপে কথা বলেন, অথবা হিট অথবা ভাইরাল না, কিন্তু তিনি তার আদর্শে অটল, বিচ্যুতি নেই। তিনি যা বলেন সেটা তাৎপর্যপূর্ণ। আমি জামাতের যেসব নেতার বক্তব্য গুরুত্বের সাথে দেখি, তার মধ্যে মাওলানা আব্দুল হালিম অন্যতম। কারণ তার যে ঠান্ডা মাথা এবং ধীরতা, সুস্থতা, যে কোনো পরিবেশে তার কথা বলার নিজস্ব স্টাইল, হঠাৎ রেগে যান না, উত্তেজিত হন না, এইসব বৈশিষ্ট্য তার মধ্যে নেই। বেফাস কথা কোনোদিন বলেছে আমি শুনিনি। এই মাওলানা আব্দুল হালিম বলেছেন, সকল ইমানি দলের শক্তিকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য করবে। তাহলে জামাতের যে বিরাট জোট হতে যাচ্ছে, গ্রান্ড জোট, মহাজোট, তার প্রধান বৈশিষ্ট্য হবে ইসলামপন্থীদের নিয়ে জোট, ইসলামী দলের জোট, ওইটাকেই বলেছেন ইমানি। আর ফেসিবাদ বিরোধী মানে কি? এখানে দুইটা উপাদান। একটা হচ্ছে যে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তারা জামাতের জোটে আসতে যোগ্য, যে কেউ আসতে পারে। এখানে আদর্শের ওইরকম আলাদা কোনো হিসাব নিকাশ নাই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে এই আকীদা থাকতে হবে, ধর্মীয় রাজনীতি সম্পর্কে এই আকীদা থাকতে হবে, না। আওয়ামী লীগ বিরোধী হলেই আপনি জোটে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ফেসিবাদ বিরোধী এই শব্দটা এখন ব্যবহার করার একটা তাৎপর্য হচ্ছে, বিএনপি তো ফ্যাসিস্ট হয়ে উঠছে, হয়তোবা রাষ্ট্রীয় ফ্যাসিস্ট হয়ে ওঠার যোগ্যতা বিএনপির নাই, কিন্তু একটা দল হিসেবে যতটুকু ফ্যাসিবাদী আচরণ করা যায় বিএনপি পুরোটাই করছে। ফ্যাসিস্টদের যে সন্ত্রাসী কার্যক্রম, নিজেদের মধ্যে কামড়াকামড়ি থেকে শুরু করে প্রতিপক্ষের সাথে যে আচরণ করত, বিএনপি তো কোনোটাই বাকি রাখছে না। বিএনপি এখনো ওইভাবে ফরমালি ফ্যাসিস্ট হয়ে ওঠেনি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী জোট এইসব শব্দ বলার অর্থ হচ্ছে সামনে বিএনপিকেও ফ্যাসিস্ট বলে জামাতের জোট আরো বেশি সম্প্রসারিত করা হতে পারে। বাংলাদেশে বিএনপি ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত হতে পারে। জামাত ইসলামের নেতৃত্বই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জোট, তাতে জামাত ইসলামী 100 থেকে 120 আসন ছাড় দিতে পারে বলে আমাদের ধারণা।